বস, আপনার খুব বিপদ। আপনার পুরো বাড়ি আপনার শত্রু বিরাজ করছে বর্তমানে। মানে? এনএস আপনার সিকিউরিটি গার্ডদের সার্ভেন্টের টাকা দিয়ে কিনে নিয়েছে। কাল রাতেই আপনার বাড়িতে হামলা করা হবে। শর্ত মতে গার্ড সিকিউরিটিটা কাল কেউ থাকবে না বাড়িতে, বুঝতে পারছেন? কাল রাতে বাড়িতে শুধু আপনারা একা। আপনি সবাইকে নিয়ে সরে যান বস, প্লিজ বস, আমার কথাটা রাখুন। আপনার খুব বিপদ সামনে। ফাহাদের কথা শুনে প্রথমে থমকে যায় মিন্ময়। কিছুক্ষণ পরে তার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। মিন্ময়ের ঠোঁটে হাসি দেখে স্তম্ভিত হয়ে যায় ফাহাদ। বস, আপনি হাসছেন কেন? আমি আপনাকে সিরিয়াস কথা বলছি। আমার কথা কি আপনি দাম দিচ্ছেন না? ফাহাদের উদাস কণ্ঠে মিন্ময় একটু শব্দ করে হেসে দেয়। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বুঝলি ফাহাদ? আমি ভীতু না যে পালিয়ে যাব। আর কাল কি হবে তুই শুধু দেখতে থাক। আরেকটা কথা, গার্ড সার্ভেন্ট যে যেভাবে আছে সেভাবেই থাক। তুই নতুন করে আড়ালে সব ব্যবস্থা কর। আমার বাবার নির্দেশে এই বাড়িতে কোনোদিন কোনো রক্তপাত হয়নি, কিন্তু কাল আমার বাবার নিয়ম ভেঙে যাবে। শত্রুপক্ষ যখন বাড়িতে আসতে চাইছে তবে বাড়িতেই আসলো, খেলা হবে। আরেকটা কথা, বাড়িতে রামদা, ছুরি, পিস্তল রেডি রাখো। ফাহাদ মাথা নাড়িয়ে সহমত জানিয়ে চলে যায়। কাল যে এই বাড়িতে রক্তারক্তি হবে তা সে বেশ ভালো করে বুঝতে পারছে। পরের দিন রাতে ঘুমে বিভোর অদ্রিজান মিমিয়া। ঘুম নেই শামীমার চোখে। এখনও মধ্যরাতে তসবিহাতে পাঠ করছে মৃন্ময় অদ্রিজার পাশেই বসে আছে। পুরো বাড়ি আজ শুনশান নীরবতা। ঘুমন্ত অদ্রিজার দিকে তাকিয়ে ভাবতে থাকে মৃন্ময়, হয়তো মৃন্ময় ফিরে আসবে কিংবা না। অদ্রিজার বলা সেদিনের কথাটা বারবার মৃন্ময়ের কানে বাজছে। পাপিষ্ঠ কর্ম থেকে যদি না ফিরে আসেন তো আমাকেও হয়তো খুব শীঘ্রই সাদা শাড়ি ছুতে হবে। মৃন্ময় উঠে দাঁড়ায়। অদ্রিজার কপালে আলতো করে চুমু দিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। এগিয়ে যায় শামীমার রুমের দিকে। দরজাটা ফাঁক করে দেখে বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে তসবি পাঠ করছে তার পাশে মিমিয়া। চুমকি তন্দ্রাচ্ছন্ন। আবারও সেই সাদা শাড়ি চোখে পড়তে মৃন্ময়ের মাথাটা যেন এলোমেলো হয়ে যায়। প্রতিশোধের আগুন বুকের ভেতরটায় দাউ দাউ করে জ্বলতে থাকে। বাইরে থেকে দরজাটা লক করে মৃন্ময় ফাহাদকে ফোন করে। কয়েক মিনিট পর বেশ কয়েকটি গাড়ি শব্দ পাওয়া যায় নিচতলার একটা রুমের জানালার দিকে তাকিয়ে মৃন্ময় আর ফাহাদ শিওর হয় এইগুলো এনএসের গাড়ি। তারা জানালা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে তাদের সাথে ঠিক কতজন লোক আছে। বস, মাত্র 26 জন গার্ড, এদের তো বাইরে ফিনিশ করে দেওয়া যায়। ঘরে ঢোকানোর কি প্রয়োজন? আমি চাই এনএস সোজা বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়াবে, তারপর শুরু হবে হামলা। গার্ডদের ইনফর্ম করেছিস? হ্যাঁ। এনএস, রনি, লতিফা গাড়ি থেকে নেমে চারপাশটায় চোখ বুলায়। দ্রুত তাদের দলবল নিয়ে মেহেরাব বাড়ির সদর দরজায় প্রবেশ করে। তাদের শর্ত অনুযায়ী গার্ডরা আগে থেকেই দরজাটা খুলে রেখেছিল, তাই প্রবেশ করতে কোনো সমস্যা হয়নি তাদের। ঘরের ভিতরে ঢুকেই চমকে যায় সবাই। পুরো ঘর অন্ধকারে যেন ভুতুরে নিবাস। হঠাৎ করে আলো জ্বালিয়ে দেয় কেউ। তৎক্ষণাৎ পেছন থেকে হামলা শুরু করে মৃন্ময়ের লোক। কোনো বাধা ছাড়া একে একে এনএসের দলের সব গার্ডকে জখম করতে থাকে। মৃন্ময়ের 70 জন লোকের সাথে এনএসের 26 জন কিছুতেই পেরিয়ে উঠছে না। হঠাৎ আক্রমণে এনএস, রনি, লতিফা সবাই অসাড় হয়ে যায়। একে একে 26টা লাশ মেঝেতে পড়ে থাকে। মৃন্ময়ের নির্দেশে তাদের এত বাজেভাবে মেরেছে, কারো চোখ কারো হাত কেটে নেওয়া হচ্ছে। কোলাহলের শব্দে ঘুম ভেঙে যায় অদ্রিজা সহ বাড়ির সবার। অদ্রিজা ধাক্কাধাক্কি করতে থাকে তার দরজা, কিন্তু কেউ খুলে দিচ্ছে না। এক পর্যায়ে চিৎকার দিয়ে কেঁদে উঠে, তাতেও ফলশূন্য। বারান্দায় গিয়ে বাইরের পরিবেশ লক্ষ্য করলে চমকে যায়। বেশ কয়েকটা গাড়ি বাইরে রাখা। তবে কি এইসব আর্তচিৎকার মৃন্ময় আর তার দলের? রাগিবের মতো কি মৃন্ময়ের জীবনের অধ্যায় এখানেই শেষ? সঙ্গে সঙ্গে মাটিতে বসে বিলাপ দিয়ে কাঁদতে থাকে অদ্রিজা। এতক্ষণ জানালা দিয়ে সবটাই দেখছিল শামীমা। লতিফা এনএসের কাণ্ড সবটাই জেনেছেন তিনি অদ্রিজার কাছে। লতিফাকে দেখে চোখে মুখে ফুটে ওঠে রাগের চিহ্ন। কিন্তু বাড়িতে পাশবিক মৃন্ময়ের এমন কাণ্ডে ঘৃণায় বিষিয়ে ওঠে তার শরীর। নিজের গর্ভে এমন কুলাঙ্গা সন্তান জন্ম দিয়েছেন তিনি, ভাবতেই সারা শরীরে ঝংকার দিয়ে ওঠেন। 26টা লাশের স্তূপের মাঝে দাঁড়িয়ে আছে এনএস, রনি আর লতিফা। তখনই সিঁড়ি দিয়ে নেমে আসে মৃন্ময় আর ফাহাদ। তাদের ভাবনাকে মিথ্যে করে দিয়ে মৃন্ময় আর ফাহাদ এগিয়ে আসে এনএসের সামনে। কথা ছিল মৃন্ময় আর তার পরিবারের লাশ পড়বে আজ এই মুহূর্তে, কিন্তু সবটা ভ্রান্ত হয়ে নিজেদের জীবন আজ সংশয়ের মুখে। কি ভয় পেয়েছো মনে হচ্ছে? মৃন্ময়ের কথায় ঢোক গিলে লতিফা আর রনি। আসলে মৃন্ময় মেহরাবের বাড়িতে শত্রুদের আগমন ঠিক এইভাবেই করা হয়। কি তোমরা খুশি হওনি? এই ফাহাদ, এদের খুশি করার ব্যবস্থা কর। এনএস চুপ করে আছে, মুখ দিয়ে একটু শব্দ বের হচ্ছে না। বাঘের খাঁচায় সে যেন এখন বিড়ালের ছদ্মবেশ। মৃন্ময় ঘাড় ঘুরিয়ে লতিফার দিকে তাকায়, মুখে হাসির রেখা টেনে বলে, আপনি আমার অদ্রিজানের মা, রাইট?
লতিফা মাথা নিচু করে নেয়। ভয়ে তার সারা শরীর অসাড় হয়ে যাচ্ছে। রনি তীর্যক দৃষ্টিতে মিন্ময়ের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে এখনই মেরে মাটির সাথে মিশিয়ে দিতে। এই যে রনি, আমার বাবাকে তুই কিডন্যাপ করেছিস তাই না? তোর সাহসের তারিফ করতে হয় অবশ্য। বলছি, কয়েকদিন আগেই তো আমার বউয়ের দিকে হাত বাড়ানোর অপরাধে তারিফ করতে করতে পরপারে পাঠিয়ে দিই। এখন তো ইচ্ছে করছে তোকেও পাঠিয়ে দিতে। কি করবি তুই? আমার কিচ্ছু করতে পারবি না। আমাদের দলে আরো লোক আছে, তোর লাশ পড়বে, লাশ এখানেই। আমার সামনে দাঁড়িয়ে তুই আমাকে হুমকি দিস? আমার বাবাকে মেরেছিস, আমার অনাগত সন্তানকে মেরেছিস, তোকে তো আমি ছাড়বো না, এত সহজে না। কথাটা বলেই মিন্ময় রনির বুক বরাবর লাথি দেয়। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে ছিটকে দূরে সরে যায় লতিফা। ফাহাদ, চাপাতি দে দ্রুত। বস, চুপ, একদম চুপ। আমি এদের মারতে 1 সেকেন্ডও সময় নেব না, কারণ যত তাড়াতাড়ি এদের মৃত্যু হবে তত তাড়াতাড়ি আমি আমার পূর্ণাঙ্গ জীবনে ফিরে আসতে পারবো, যে জীবনে থাকবে না কোনো প্রকাশ্য শত্রু। দ্রুত চাপাতি দে। ফাহাদের হাত কাঁপছে। আগে থেকে এসে প্রস্তুত ছিল এখানে আজ রণক্ষেত্র হবে, কিন্তু তবুও তার মন সায় দিচ্ছে না। ফাহাদ চাপাতি মিন্ময়ের হাতে তুলে দিতে এনএস পকেট থেকে গুলি নিয়ে আড়ালে শুট করতে যায়। তখনই পেছন থেকে দেখে নেয় একজন গার্ড। তৎক্ষণাৎ সেই গার্ড এনএস এর হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে ট্রিগার চাপার কারণে গুলি গিয়ে লাগে লতিফার পায়ে। হঠাৎ লতিফা চিৎকারে পেছনে তাকায় মিন্ময়। বিষয়টি বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসে সে। মিন্ময়কে অন্যমনস্ক দেখে ধাক্কা দিয়ে লাফিয়ে উঠে যায় রনি, কিন্তু পেছন থেকে ফাহাদ স্টিক দিয়ে মাথায় প্রহার করায় মেঝেতে লুটিয়ে পড়ে সে। চাপাতি ইটটা রনির গালে এবং গলায় ঘুরাতে ঘুরাতে মিন্ময় বলে, জানিস, আমার বাবা আমার মায়ের জন্য প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল, কিন্তু তোরা সেই সুযোগটা দিলি না। আমি তো ছেড়েই দিতাম সেই রাস্তা, কিন্তু তোরা তোদের প্ল্যানিং সফল করতে গিয়ে আমাকে এতিম বানিয়ে দিলি। যে মা আমার সঙ্গে 1 ঘন্টা যোগাযোগ না করতে পারলে ক্ষান্ত হতেন না, সে আজ 11 দিন আমার সাথে কথা বলে না। বুঝতে পারছিস আমার কতটা কষ্ট হয়? যে বোন ভাইয়া ভাইয়া বলে জান প্রাণ উজাড় করে দিত, যার চোখে আমি আমার জন্য নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি, সেই বোনের চোখে আজ আমি ঘৃণার পাত্র। আর আমার অদ্রিজান, তার কথায় আমি সব ছেড়ে দিলাম। একজন স্বাভাবিক মানুষের মতোই জীবন শুরু করলাম। ভেবেছিলাম সন্তান নিয়ে আবারও সুখে শান্তিতে বাকিটা সময় কাটাবো, কিন্তু তোরা আমার দুনিয়াটাই তছনছ করে দিলি। তারপর বল, তোদের আমি ছেড়ে দেবো কি করে? উপর থেকে মিন্ময়ের কথা শুনে চোখের পানি গড়িয়ে পড়ে শামীমার। অদ্রিজার কথা এতক্ষণে তার মনে পড়ছে। মেয়েটা তবে সব আগে থেকেই জানতো, আর মিন্ময়কে এই রাস্তা থেকে বেরিয়ে আনার জন্য লড়াই সে করেছে। মিন্ময় তবে প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল। অল্প পরিমাণে হলেও শামীমা যেন আশার আলো ফিরে পেয়েছেন। আঁচলে চোখ মুছে পাশে মিমিয়ার দিকে তাকায়। সেই উৎসুক দৃষ্টিতে মিন্ময়ের দিকে তাকিয়ে আছে। তাদের সাথে চুমকিও দাঁড়িয়ে আছে। মিন্ময় সবার আবেগে জল ঢেলে চাপাতি দিয়ে রনির হাত এক কোপে ফেলে দেয়। রক্তের ছিটা এসে কিছুটা মিন্ময় আর ফাহাদের গায়ে পড়ে। এমন বিভৎস চিত্র দেখে মিমিয়া চোখ সরিয়ে নেয়। সে ফুপিয়ে কাঁদছে। লতিফার এনএস যেন এখনই জ্ঞান হারাবে। রনির হাত পা সব এক কোপে আলাদা করে দেয় মিন্ময়। সে যেন আজ রক্তের খেলায় নেমেছে। সব ছিন্ন ভিন্ন করে রনির বুক বরাবর মিন্ময় একটা কোপ দেয়। তখনই সকল কার্যকলাপকে বিদায় জানিয়ে রনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাম বাহুতে গালে লেগে থাকা রক্ত পরিষ্কার করে মিন্ময়। এগিয়ে আসে এনএসের দিকে। তাকে দেখেই 2 কদম পিছিয়ে যায় এনএস, কিন্তু বেশি দূর আর যেতে পারল না। তার আগেই গার্ডরা তাকে ধরে নেয়। হাতে থাকা চাপাতির কিছুটা দূরে ছুঁড়ে মারে মিন্ময়। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, কিরে নাজমুল শেখ, নিজেকে এখন আন্ডারওয়ার্ল্ডে এনিস সাজিয়েছিস। তোর কত শত প্রশংসা যে আমি শুনেছি আমার অদ্রিজানের কাছ থেকে। আহারে, প্রশংসা চুমকিবুর পরেই তার ভালোবাসার স্থান ছিলি তুই। আচ্ছা, তোদের কি লজ্জা লাগে না? যে মেয়েকে নিজের হাতে বড় করলি, সেই মেয়েকে কি না হত্যা করতে উঠে পড়ে লাগলি? আমি সাইকো হলেও আমার হৃদয় আছে, কারণ ছাড়া কারো গায়ে ফুলের টোকাও দেই না। আর তোরা যে কত শত নিরপরাধ লাশ ফেলেছিস তা আমার হিসেবের বাইরে হয়ে গেছে। মৃত্যুর আগে তোকে একটা কথা বলি, ওপারে ভালো থাকিস। ফাহাদ, রামদাটা নিয়ে আয়। মিন্ময়ের কথা শুনে ছটফট করতে থাকে এনএস, তার সাথে লতিফা। কিন্তু আজ কারো আকুতি মিন্ময়ের হৃদয়ে আলো ফোটাতে পারছে না। সে যে আজ তার রক্তের খেলায় মেতেছে, যেন কতদিনের পিপাসায় আছে সে। মিন্ময় এনএসের মাথায় খুলিতে সর্বোচ্চ শক্তি দিয়ে কোপ দেয়। আরো বিভৎসভাবে হাত পা ছিন্ন ভিন্ন করে দেয়, যা দেখে ফাহাদ সহ বাকিরা ভয়ে অসাড় হয়ে যায়।
মৃন্ময় এবার এগিয়ে আসে লতিফার দিকে, তার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠেছে। সবচেয়ে বড় অপরাধী আপনি, ঘরের শত্রু বিভীষণ, আর আমার ঘরে আপনি এত সহজে মৃত্যু আপনার হবে না, এটা অন্তত আমি আশা করি না। আমি চাই তিল তিল করে মরবেন আপনি। লোভ, সারা জীবনের করা লোভের শাস্তি আশা করি ইহকালে কিছুটা হলেও পাবেন। যেমন আমার বাবা যে পথে নিজেকে নির্দেশ দিয়েছে, আবার সেই পথেই তার মৃত্যু এসে হাজির হয়েছে। কথা শেষ করার আগে মৃন্ময় এক কোপে লতিফার ডান হাত ফেলে দেয়। সারা ঘরে যেন রক্তের ফোয়ারা বইছে। লতিফা বাকরুদ্ধ হয়ে জ্ঞান হারায়। মৃন্ময় সারা শরীরে রক্তের দাগ, তাকে দেখে মনে হচ্ছে কোনো নেকড়ে শিকার করেছে। মৃন্ময় মেঝেতে লেপ্টে বসে পড়ে, তার হাতে এখনো রামদা। সব লাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। ফাহাদকে উদ্দেশ্য করে বলে, লাশগুলো আস্তানায় নিয়ে যা, প্রত্যেকটা লাশ কুকুরকে খাওয়াবি। আর লতিফার চিকিৎসা কর, জ্ঞান ফিরলে ইচ্ছে মতো টর্চার করবি। এত সহজে লতিফাকে মারা যাবে না। ফাহাদ মাথা নাড়িয়ে সায় দিয়ে বাকি গার্ডদের কাজ করতে বলে। রামদা হাতে মৃন্ময় চোখ বন্ধ করে কেঁদে দেয়। হঠাৎ করে সব যেন এলোমেলো হয়ে গেল। চারিদিকে কেমন যেন ফাঁকা শুনশান নীরবতা। এই নীরবতার মাঝে মৃন্ময়ের কান্না ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। চারিদিকের লাশের স্তূপ, তার মাঝে একজন কাঁদছে। ফাহাদ তার দৃষ্টি সরিয়ে নেয়। মৃন্ময় যে ভেঙে পড়েছে সে দারুণ বুঝতে পারছে। সে দ্রুত গিয়ে অদ্রিজার রুমের দরজা খুলে দেয়। অপেক্ষারত চাতক পাখির মতো তাকিয়ে লাফিয়ে ওঠে অদ্রিজা। কান্নায় তার চোখ মুখ চুলের বেহাল দশা। আপনার বাসা কোথায়? নিচে আছে বসকে গিয়ে একটু সান্ত্বনা দাও। অদ্রিজা ছুটে নিচে নেমে যায়, কিন্তু নিচে নেমে যা দেখলো তার জন্য সে প্রস্তুত ছিল না। চারিদিকে রক্তের ফোয়ারা, দুইটা ছেলের লাশ এক কোনায়, রামদা হাতে বসে আছে মৃন্ময়। অদ্রিজার ভয়ে শরীর কাঁপছে, তবু এগিয়ে যায় মৃন্ময়ের দিকে। নিঃশব্দে চোখের জল বিসর্জন দিচ্ছে মৃন্ময়। তা দেখে অদ্রিজার ভ্রু কুচকায়। মৃন্ময়ের কান্নার কারণটা তার বোধগম্য হচ্ছে না। সে ভাবতে থাকে কয়েকদিন আগের কথা মৃন্ময় বলেছিল সবকিছুর ইতি টানবে আর কোনোদিনও মানুষ হত্যা করবে না। তবে কি অদ্রিজার কথাকে উপেক্ষা করলো মৃন্ময়? সঙ্গে সঙ্গে দ্বিগুণ পরিমাণে রাগ বেড়ে যায় অদ্রিজার। মৃন্ময় তার দিকে চোখ তুলে তাকাতেই মৃন্ময়ের গালে ঠাস করে চড় মেরে দেয়। মৃন্ময় তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। বলেছিলে ভালো হয়ে যাবে, কিন্তু তুমি ভালো হওনি। আবারও আমার কথা উপেক্ষা করে হত্যাকাণ্ডে লেগে গেছো। অনেক হয়েছে, আমি আর থাকবো না তোমার সাথে। এবার আমার জীবনের ব্যবস্থা আমি নিজেই করব। মৃন্ময় চোখ তুলে তাকায়। অদ্রিজার কথায় মৃন্ময় বেশ রেগে যায়, কিন্তু সেটা বাইরে প্রকাশ করতে দেয় না। চুপচাপ হাতের রামদাটা তুলে নিয়ে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যায়। তার কাণ্ড দেখে অদ্রিজার ফাহাদ নির্বাক হয়ে যায়। মৃন্ময়কে উপরে আসতে দেখে জানালা থেকে আড়াল হয়ে যায় শামীমা। শামীমার রুমের দরজা খুলে রামদা হাতে নিয়ে সেই রুমে ঢুকে মৃন্ময়। তৎক্ষণাৎ দ্রুত এগিয়ে যায় ফাহাদ আর অদ্রিজা। হাতে রামদাটা শামীমার পায়ের সামনে রেখে দেয় মৃন্ময়। আজকের পর আমি আর তোমার অবদ্ধ হব না। আমি ভুলে যাব আমার একটা পাপের রাজ্য ছিল, এবং সেই রাজ্যের রাজা আমার বাবা আর রাজপুত্র আমি ছিলাম। আজকে শত্রু বিনাশ করে এই রাজ্যের ইতি টানলাম। নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলবো মা, কথা দিচ্ছি। তুমি শুধু আমায় ক্ষমা করে দাও। শেষ কথাটা বলে মৃন্ময় শামীমার পা জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে, কিন্তু শামীমা দাঁড়িয়ে আছে দৃঢ়চিত্তে। মৃন্ময়ের চোখে পানি দেখে চুমকি মিমিয়া তাকিয়ে আছে অবাক হয়ে। মৃন্ময় আশায় আছে তার মা তাকে গ্রহণ করে নিবে। অতীতের করা 7 খুন হয়তো মাফ, কিন্তু তার ভাবনাকে মিথ্যে করে শামীমা অদ্রিজার দিকে তাকিয়ে বলে, অদ্রি, তোর কাছে 2টা শর্ত। হয় এই বাড়িতে মৃন্ময়ের সাথে একা থাকবি, না হয় আমার সাথে মিমিয়া চুমকি সহ অন্য বাড়িতে যাবি। এই ছেলের সাথে আমি আর থাকবো না। শতবার প্রায়শ্চিত্ত করলেও অতীতের অপরাধের শাস্তি তাকে পেতে হবে। মানছি সে তার বাবার দেখানো পথে পরিচালিত। কেন আমি তাকে ছোট থেকে শেখাইনি অন্যকে আঘাত না, কথা মিথ্যা না বলা? তবে কি আমার শিক্ষাগুলো এতটাই ঠুনকো ছিল? শামীমা দৃঢ় কণ্ঠ। অদ্রিজার বুকের ভেতরটায় ডিপ ডিপ করছে। মৃন্ময়কে যতই অবজ্ঞা করুক, অপবাদ দিক, এই মৃন্ময়কে ছাড়া যে তার একটা মুহূর্ত কাটে না। সেই মৃন্ময়কে সে ছেড়ে যাবে কি করে? ফাহাদ কিছু বলতে নিলেই হাত ইশারায় থামিয়ে দেয় শামীমা। অবশেষে শামীমার তীক্ষ্ণ দৃষ্টিতে শামীমার সাথেই যেতে রাজি হলো অদ্রিজা। মৃন্ময় ধপ করে ফ্লোরে বসে পড়ে। হাতে থাকা একগুচ্ছ বেলি ফুলের মালা আরেকটা চিরকুট নিয়ে বুকে আঁকড়ে ধরে কাঁদছে অদ্রিজা। অতীতের কথা ভেবেই রাত দিন কাটে তার। কি করে ভুলবে সে এই অতীত, যে অতীত তার জীবনের এক কুল ভেঙেছে, এক কুল গড়েছে। ধবধবে সাদা কাগজটায় লেখা মৃন্ময়ের একটা চিঠি, তার সাথে বেলি ফুলের মালা। অদ্রিজা নাকের সামনে ফুলগুলো এনে শ্বাস নেয়। এই মালায় যেন তার মৃন্ময়ের গায়ের গন্ধ লেগে আছে।
গত 6.5 মাস মিন্ময়কে দু চোখে দেখার সাধ্য হয়নি অদ্রিজার। মিমিয়ার সাথে কলেজ যেতেও তাও 2-4 বার দেখা হয়েছিল, কিন্তু খবরটা শামীমার কাছে ঠিকই পৌঁছে যেতে ভীষণ ক্ষুব্ধ হয় শামীমা। তাই মিমিয়া সাহস করে আর দেখা করেনি। চুমকির সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছে ফাহাদ আর মিন্ময়, কিন্তু ফলাফল ব্যর্থ। হাতে থাকা চিঠিটাতে ঠোঁট বুলিয়ে অদ্রিজা পড়তে থাকে। অদ্রিজা, জানি না তোমার কাছে এই চিঠি পৌঁছাবে কিনা। এর আগেও আমার 23টা চিঠি তোমার কাছে পৌঁছালো না। জানো, সেই চিঠিগুলো সবার কাছে চিঠি হলেও আমার কাছে ছিল আমার আর্তনাদ। জানতে চাইবো না ভালো আছো কিনা। আমি জানি তুমি ভালো নেই। আমাকে ছাড়া তুমি ভালো থাকবে কি করে? আমিও ভালো নেই। হৃদয়টা হয়ে আছে একলা একা। অবাধ্য মন তোমায় খুঁজে। জানো কত রাত যে আমার ঘুম হয়নি। যেখানে তোমায় ছাড়া আমি একটা রাত কাটাই না, সেখানে আজ থেকে 6 মাস 27 দিন তুমি আমার পাশে নেই। আমার দিন কাটে বাবার কবরের পাশে। তুমি যে বলেছিলে বাবার কবরে কিছু ফুলের চারা লাগাতে, সেই চারায় এখন ফুল ফুটেছে। আমার বাবার কবরের চারদিকে এখন শুধু ফুল আর ফুল। নিয়মিত কবর পরিষ্কার করি আমি। এখন আর হাসপাতালে তেমন রোগী দেখতে যাই না। সপ্তাহে একদিন হয়তো যাই। যে নিজের মানসিক সমস্যায় পাগল হয়ে আছে, সে নিজে কি অন্যের মানসিক চিকিৎসা করাবে বলো? এখন আর আগের মতো সুস্থ নেই। রাতে ঘুমের ওষুধ খেলেও ঘুম আসে না। দেখে এই ঘুমের ওষুধগুলো আমার সাথে বেইমানি করছে। আহাদ অনেকবার চেষ্টা করেছে মায়ের সাথে কথা বলার, কিন্তু মা প্রতিবারই উপেক্ষা করেছে। তোমার মৃন্ময় আর আগের মৃন্ময় নেই। চোখের নিচে এক থাবা কালি পড়ে গেছে। ফাহাদ বলে আমি নাকি শুকিয়ে শুকি হয়ে গেছি। আমি ওর এমন কথা শুনলে একটু হাসি। আমার বড্ড কষ্ট হচ্ছে অদ্রিজান, তোমাদের ছাড়া। আমার মায়ের মুখ কতদিন হলো দেখি না। যে মা আমাকে ধমক দিয়ে কথা বলতেন না, আমাকে চোখে হারাতেন, সেই মা এতটা দিন আমার কোনো খোঁজ রাখে না। বাবার কবরের পাশেও মাকে আসতে দেখা যায় না। আমার বোন মিমিয়া, ইচ্ছে ছিল বিদেশে পাঠিয়ে দিব পড়াশোনার জন্য। আমার ইচ্ছেটা মনে হয় আর পূরণ হবে না। জানো, ফাহাদকে বলি তুই বিয়ে করে নেই, আর কতদিন এইভাবে থাকবি। কিন্তু সে না ছোড়ো বান্দা। তুমি ফিরে আসার আগ পর্যন্ত সে নাকি বিয়েই করবে না। আচ্ছা, আমাদের বাচ্চাটার এখন কত বছর বয়স হতো? এতদিনে তোমার ডেলিভারি ডেট চলে আসতো। আজ না আছে বাচ্চা, না আছো তুমি। আমাকে একলা করে সবাই দল বেঁধে আছো। অনেক কথা বলে ফেলেছি। মা, মিমিয়া, চুমকি আবার খেয়াল রেখো। তোমার নিজের খেয়াল রাখবে, কিন্তু আমার জন্য একদম কান্নাকাটি করবে না, একদম। আরেকটা কথা, তুমি বলেছিলে না পাপিষ্ঠ কর্ম থেকে যদি না ফিরে আসেন, তবে আমাকেও হয়তো খুব শীঘ্রই সাদা শাড়ি ছুঁতে হবে। আমি তো এখন সম্পূর্ণ পাল্টে নিয়েছি নিজেকে। 5 ওয়াক্ত নামাজে তোমাদের সুস্থতা কামনা করি, বাবার জন্য দোয়া করি। আসলে আমার কি মনে হয় জানো, আমাকে একলা রেখে চলে যাওয়ার জন্য তোমায় খুব শীঘ্রই সাদা শাড়ি ছুঁতে হবে। হয়তো কোনো একদিন খবর পাবে মৃন্ময় মেহরাব আর বেঁচে নেই। সেদিন সাদা শাড়ি আঁকড়ে ধরে আমার কবরের পাশে দাঁড়ালেও সন্তুষ্ট হব না। জীবিত থাকতে খোঁজ না নিয়ে কবরের সামনে এসে আদিক্ষেতা না দেখালেও চলবে। ভালো থেকো। শুভ বিবাহ বার্ষিকী। দেখলে, 1 বছর কেটে গেল আমাদের বন্ধনে, কিন্তু তোমায় কাছে পেয়েছি মাত্র 4 মাস। এর বাকি সময়গুলোতে এক একবার এক এক পিশাচের আক্রমণ। মাকে একটু রাজি করাও না অদ্রিজান। তোমার আকুতি হয়তো মা শুনবে। আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই, খুব বেশি দিন বাঁচতে চাই। তুমি কি জানো এই চিঠিতে আমার কত চোখের পানি আছে? থাক, আর কিছু বলবো না। বেরি ফুলগুলোতে প্রাণ ভরে শ্বাস নিও। ভালো থেকো অদ্রিজান। চিঠিটা বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকে অদ্রিজা। তার শ্বাস আটকে আসার উপক্রম হয়েছে। কান্নার শব্দে রুমের দরজায় করাঘাত করতে থাকে মিমিয়া। আজ সকালে গেটের দারোয়ান অদ্রিজার হাতে চিঠিটা আড়ালে দেয়, আর দারোয়ানকে ম্যানেজ করে ফাহাদ। তাই এতগুলো চিঠি বিফলে গেলেও এই চিঠিটা তার হাতের দ্বার প্রান্তে আসে।
শামীমা, অদ্রিজা, চুমকি এখন শামীমা শান্তিনিবাসেই থাকে। তাদের সাথে একজন দারোয়ান, আরেকজন কাজের লোক থাকে। সবকিছু তদারকি করেন শামীমা নিজে। এই বাড়িতে শামীমার নির্দেশে কেউ মৃন্ময়ের সাথে দেখা করার সাহস পায়নি, তাই কেউ কখনো মৃন্ময়ের সাথে দেখা করেনি। কিন্তু তার প্রিয়তমা রাত দিন অপেক্ষায় ছিল কবে এই ভুলের শেকড়ের সমাপ্তি ঘটবে। অদ্রিজা চোখ মুছে নেয়, দ্রুত দরজা খুলে দৌড়াতে থাকে। আজ এর একটা সমাপ্তি আনতে হবে। আর কতদিন এভাবে চলবে তাদের জীবন? দরজা খুলে মিমিয়াকে উপেক্ষা করে দৌড়াতে শুরু করে অদ্রিজা। পেছন থেকে মিমিয়া তাকিয়ে আছে খোলা চুলে। ওরা একপাশে ওড়না উঠতে উঠতে হেলে পড়া দৌড়াতে থাকা মেয়েটার দিকে। কি যেন আকুলতা গ্রাস করেছে সেই মেয়েটাকে। হ্যাঁ, আকুলতা, তার প্রিয়তমকে ফিরে পাওয়ার আকুলতা, যাকে সে নিজের মোহমুগ্ধতায় আকৃষ্ট করে রেখে এসেছে। সেই মানুষটা যে আজ জিন্দা লাশ হয়ে বেঁচে আছে, তাকে ফিরে পেতে আবার হয়তো কত শত বাহানা জুড়ে দিতে হবে। তবু সবাইকে এক করে নিজের প্রিয়তমকে কাছে টেনে নেবে সেই মেয়েটি। এই দূরত্ব আর নয়, ভালোবাসায় বেশি দূরত্ব থাকতে নেই। দূরত্ব ঘুচে কাছে টেনে নেওয়াটাই শ্রেয়। তবে যতদিন বাঁচবে অন্তত তৃপ্তি নিয়ে বাঁচা যায়। আশার আলো খুঁজে পেতে অদ্রিজা ছুটতে থাকে শামীমার গন্তব্যে। সকালের এই সময়টায় শামীমা বেশিরভাগ সময় ছাদেই থাকে। সেই হিসেবে অদ্রিজা ছাদের দিকে দৌড়াতে শুরু করে। গায়ে থাকা ওড়নাটা মাটিতে ছুঁই ছুঁই দ্রুত সিঁড়ি বেয়ে ছাদে উঠে অদ্রিজা হাঁপিয়ে যায়। বুকের মাঝে হাত দিয়ে ঘন ঘন শ্বাস নিতে থাকে। কপালের সামনে পড়ে আসা দুগাছি চুল বিরক্ত হয়ে কানের পিছনে গুজে দেয়। তার দু চোখ টলমল করছে, যেন এখনই গড়িয়ে পড়বে। খুঁজতে থাকে শামীমাকে, কিন্তু ছাদে শামীমা নেই। বিরক্তে মুখ কুঁচকে আবারও দৌড়াতে শুরু করে। মনে মনে ভাবতে থাকে, তার কাছে এখন একটা সেকেন্ডও সবচেয়ে দামি, কারণ 1 সেকেন্ড দেরি হলে মৃন্ময়কে ফিরে পেতে তার 1 সেকেন্ড দেরি হবে। অদ্রিজাকে ছোটাছুটি করতে দেখে এগিয়ে আসে চুমকি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।